মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি একটি স্থায়ী ব্যবস্থা গড়ে দিয়ে যেতে চাই, এবং সেই কারণে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। আজকে যে যত কথাই বলবেন, কল্যাণ ট্রাস্ট সব দল এবং মতের সাংবাদিকদের জন্য একটি ভরসার স্থল হিসাবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই কল্যাণ ট্রাস্ট থেকে সমস্ত সাংবাদিক যাদের প্রাপ্যতা আছে তারা সাহায্য পাচ্ছে, অনুদান পাচ্ছে। এই ক্ষেত্রে কে কোন দলের, কে কোন মতের এটি দেখা হচ্ছে। যারা প্রেস ক্লাবে বসে সরকারের প্রচণ্ড সমালোচনা করে কিংবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে সরকার পতনের জন্য সমালোচনা করে, তারাও এই কল্যাণ ট্রাস্ট থেকে সাহায্য পাচ্ছে এবং পাবে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর কল্যাণ ট্রাস্ট মূলত পরিচালনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। আমি তাদেরকে বলেছিলাম যে এই সহায়তার ক্ষেত্রে কোনো দল বা মত দেখা যাবে না। তিনি যেই দল বা মতের হোক না কেন, তিনি তার যদি নীতিমালা অনুযায়ী প্রাপ্যতা হয় তাহলে তিনি অবশ্যই সাহায্য পাবেন এবং পেয়েছেন। আমি মনে করেছি, আমরা মনে করি, আমাদের সরকার মনে করে এই সহায়তা সবার জন্য, এবং আমাদের সরকার মনে করে আমরা যখন নির্বাচন করেছি তখন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচন করেছি, আওয়ামী লীগ দল হিসাবে নির্বাচন করেছি। যখন আমরা নির্বাচিত হয়েছি তখন আমরা দেশের সমস্ত মানুষকে, সব দল মতের পথের মানুষকে সরকারের পক্ষ থেকে সহায়তা দিতে বাধ্য। সেই কারণে আমরা এই কল্যাণ ট্রাস্ট সবার জন্য অবারিত আছি। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছে, করোনা মহামারীর শুরুতে আমি সরকারের পক্ষ থেকে বরাদ্দ পাওয়ার জন্য সাংবাদিকদের বিশেষ সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সহায়তা পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। কিন্তু আমার যে ফিলিংস ছিল সেটি সরকারের অনেক জায়গায় ছিল না। অর্থ মন্ত্রণালয় সহ অনেক জায়গায় আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। সেই কারণে পরে তথ্য মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তরের অব্যয়িত অর্থ কল্যাণ ট্রাস্টে প্রদান করে এবং কল্যাণ ট্রাস্টের যেই টাকা এফডিআর হিসাবে গচ্ছিত আছে সেখান থেকে নীতিমালা অনুযায়ী যেইটুকু আমরা খরচ করতে পারি সেইটুকু টাকা নিয়ে 2020 সালে সাংবাদিকদেরকে করোনাকালীন সহায়তা দেওয়া হয়েছে, এবং সেই সহায়তা সব দল এবং মতের এবং পথের সাংবাদিকরা পেয়েছে। 2021 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই তহবিলে 10 কোটি টাকা দিয়েছিলেন করোনাকালে সহায়তা করার জন্য। সেটি ঈদের আগে দিয়েছিলেন বিধায় অনেকে হয়তো মনে করেছেন এটা ঈদ সহায়তা, তা নয়, এটা করোনাকালীন সহায়তা হিসেবে ট্রাস্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে করোনা যেহেতু চলমান, সুতরাং এই সহায়তা, করোনা কখন যাবে আমরা জানি না। এখন তৃতীয় ঢেউ চলে গেছে, এরপরে যে আরেকটা ঢেউ আসবে না সেটি নিশ্চিত করে কেউ বলতে পারছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলতে পারছে না, অন্যরাও কেউ বলতে পারছে না। সেজন্যই ওই সহায়তাটা করোনাকালীন সহায়তা হিসেবে সবার মধ্যে বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যেই 4 কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে। ট্রাস্টের যারা মেম্বার তারা এখানে উপস্থিত আছেন। আমরা আলাপ আলোচনা করেছি যে এই 10 কোটি টাকা আগামী ঈদের আগে বেশিরভাগ যাতে আমরা দিয়ে দিতে পারি, সেজন্য আমি যারা ট্রাস্টের, বিশেষ করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দকে আমি বলেছি, কারণ দিতে চাইলেই তো দিয়ে দেওয়া যায় না। তো দেওয়ার জন্য নীতিমালার ভিত্তিতে কারা পাবে, দরখাস্ত নিতে হবে, সেই প্রক্রিয়াটা তো অবলম্বন করতে হবে। প্রক্রিয়া অবলম্বন করে না নিলে তো তখন সাংবাদিকরাই সাংবাদিক নেতৃবৃন্দের সমালোচনা করবে, সাথে আমারও সমালোচনা হবে। তো সুতরাং প্রক্রিয়া অবলম্বন করে দিতে হবে। তো আমরা চেষ্টা করছি যে আগামী ঈদের আগে যাতে আরও যে টাকাটা আছে তার বেশিরভাগ দিয়ে দেওয়া যায়, কিছু টাকা রাখতে হবে পরবর্তীতেও যাতে দেওয়া যায়। আর
আমরা ইতিমধ্যে আজকের সভা সভাপতি বলেছেন যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এতদিন ধরে শুধু অসুস্থ সাংবাদিককে মৃত্যুবরণ করলে তাদেরকে সহায়তা করত। আমরা অনেক সাংবাদিক আছেন তারা নিষ্ঠার সাথে কাজ করেন এবং নিষ্ঠার সাথে লিখেন, সারা জীবন লিখে যাচ্ছেন এবং তাদের দ্বারা দেশ সমাজ উপকৃত হয়, কিন্তু নিজের সংসারের খবর তেমন রাখতে পারেন না বা রাখেও না। তার ছেলেমেয়েরা যাতে কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা পায় সেজন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সেটি খুব সহসা চূড়ান্ত হলে পরে আমরা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে যারা সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে তারা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ছেলে মেয়েদের জন্য সহায়তা পাবে। এই কাজটি আমরা শুরু করেছি। এটি সাংবাদিকরা প্রত্যাশাও করেনি অনেকে, এটি আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আলোচনা করে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এবং আজকে বাংলাদেশে যেভাবে এই সহায়তাগুলো দেওয়া হচ্ছে, আপনারা সাংবাদিক, আপনারা খবরাখবর রাখেন, ভারতে এভাবে দেওয়া হচ্ছে না, পাকিস্তানে দেওয়া হচ্ছে না, শ্রীলঙ্কায় দেওয়া হচ্ছে না, নেপালেও দেওয়া হচ্ছে না। এটির কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার সাংবাদিক বান্ধব সরকার, সেই কারণে এটি করা হচ্ছে। এবং এই করোনাকালে আপনারা দেখেছেন সরকার যেমন সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে, আমাদের দলও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে। আমাদের দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনাকালীন বিভিন্ন সামগ্রী সহায়তা সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে, রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে বিতরণ করা হয়েছে। ওই বিএনপি তো এই সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসে না, বড় বড় কথা বলে, লম্বা লম্বা ভাষণ দেয়, কিন্তু এই করোনাকালে সাংবাদিকদের সহায়তার জন্য তো তারা এগিয়ে আসে না। তারা করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়েও আসে নাই, অন্যান্য সহায়তা নিয়েও আসে, কিন্তু পান থেকে চুল খসলে লম্বা লম্বা বক্তৃতা করে। আর আপনার ভয়েস বোর্ড নিয়ে কথা বলেছেন, আমি এই সংবাদপত্র বা গণমাধ্যম জগতে বহুদিনের বিশৃঙ্খলা বিরাজমান, এগুলো কয়েক দশকের পুঞ্জীবিত বিশৃঙ্খলা। আমি ধীরে ধীরে অনেক শৃঙ্খলা আনার চেষ্টা করেছি এবং আপনারাও জানেন অনেক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। টেলিভিশনের ক্ষেত্রে কেবল অপারেটররা টাকা দাবি করত টেলিভিশন মালিকের কাছে, যে টাকা না দিলে সিরিয়াল যাবে 50-এ, টাকা দিলে সিরিয়াল যাবে 5-এ। সেখানে সিরিয়াল ঠিক করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সম্প্রচার হচ্ছে। এখন কেবল অপারেটরদের দ্বারস্থ আর টেলিভিশন মালিকদের হতে হয় না। বিজ্ঞাপন এখান থেকে চলে যেত বিদেশি মিডিয়াতে, সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। ক্লিন ফিট, যেটি অনেকে মনে করেছে এটি কখনো সম্ভবপর না, সেটি আমরা করতে সক্ষম হয়েছে। এই জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই। সাংবাদিক ইউনিয়নগুলো এবং যারা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা সবাই এটির পক্ষে দাঁড়িয়েছিলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ওয়েস বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে অষ্টম ওয়েস বোর্ড অনেকে বাস্তবায়ন করেছে, অষ্টম ওয়েস বোর্ডও বেশিরভাগই বাস্তবায়ন করে নাই। নবম ওয়েস বোর্ড শুধুমাত্র বিএসএস বাস্তবায়ন করেছে, আর আরও একটি প্রতিষ্ঠান বাস্তবায়ন করেছে। মাত্র 2টি প্রতিষ্ঠান বাস্তবায়ন করেছে আমার জানা মতো। এই ব্যাপারে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সোচ্চার আছে। আমি তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে এটি অন্যান্য যারা বাস্তবায়ন না করে হাইকোর্টে গেছে সেটি, এবং হাইকোর্ট থেকে একটি আদেশ নিয়ে এসছে, সেগুলো কিভাবে নিরসন করে এটি সবাই বাস্তবায়ন করে, সেজন্য আমি সাংবাদিকদেরকে সাথে নিয়ে কাজ করব। আমি মনে করি যে নবম ওয়েস বোর্ড সবার বাস্তবায়ন করা উচিত। এটি সরকার একটি আইন, সুতরাং এটি বাস্তবায়ন করা উচিত। এবং সেটি যারা বাস্তবায়ন করবে না, সাংবাদিক ইউনিয়ন যে দাবিটি উপস্থাপন করেছে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, যারা বাস্তবায়ন করবে না তাদের ব্যাপারে কি করা যায় সরকারের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, সেটি আমি তাদের সাথে আলাপ আলোচনা করে কি করা যায় সেটি আমরা উপায় খুঁজে বের করব। তবে আশা করব
সেই পথে আমরা হাঁটার আগেই সবাই বাস্তবায়ন করবে। আরেকটি বিষয় হচ্ছে গণমাধ্যম কর্মী আইন। গণমাধ্যম কর্মী আইন এটি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে, সিভিল সোসাইটি সহ সাংবাদিকদের সাথে যারা কাজ করে সবার সাথে আলাপ আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে। সেখানে মেজর কোনো পরিবর্তন করা হয়নি। তবে এটি কোনো কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এটি অনেকে শুনে ভুল বুঝছে, আবার কেউ কেউ না বুঝে ভুল বুঝছে। যাই হোক, ভুল বোঝাবুঝি থাকার মোটেই কাম্য নয়, এটি সমীচীন নয়। তো এই জন্য সংসদীয় কমিটিতে যাওয়ার পর সেই আইন পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন, কর্তন যে কোনো কিছু করা যায়। তো আমরা এটি সংসদীয় কমিটিতে যাওয়ার পর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংসদীয় কমিটির সাথে বসে, সংসদীয় কমিটির আমিও সদস্য, এবং এই আইনটি প্রাথমিক ড্রাফট যার হাত দিয়ে হয়েছিল সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব হাসানুল হক ইনু সাহেব, তিনি একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তার হাত দিয়ে প্রথম ড্রাফট তৈরি হয়েছিল। তিনি এখন সংসদীয় কমিটির চেয়ারম্যান। তার সাথে আমি কথা বলেছি যে এখানে সাংবাদিকদের মধ্যে যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো নিরসন করা এবং প্রয়োজনে সেখানে পরিবর্তন, পরিমার্জন করা, এবং এই ব্যাপারে তার সাথে আমার কথা হয়েছে। সাংবাদিকরা যাতে সাংবাদিকদের সুরক্ষা হয় সেভাবে আইনটি হবে। সুতরাং এখানে ভুল বোঝাবুঝি কোনোভাবেই কাম্য নয় এবং থাকবে না। তবে আমি আজকে এখানে সব সাংবাদিকরা এসছেন। আমি যেহেতু একটু দল করি, আমি দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দলের মনোনয়ন নিয়ে এমপি হয়েছে এবং এমপি হওয়ার কারণে মন্ত্রী হয়েছে, এবং সেই ক্যাপাসিটিতে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি যদি দলের মনোনয়ন না পেতাম, এমপি না হতাম, মন্ত্রীর দায়িত্ব না দিত আমাদের দলীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তাহলে আমার এখানে আসার কোনো কারণ ছিল না, আমি আমন্ত্রণও পেতাম না, হয়তো দর্শক সারিতে বসতাম। তো সেই জন্য আমি আমার কিছু বিনীত নিবেদন আছে। বাংলাদেশে আজকে আমি পরশুদিন ভারত সফর থেকে এসেছি। ভারতে যতজনের সাথে আমার বৈঠক হয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, আসামের গভর্নর এবং সেই সমস্ত রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের সাথে আমার বৈঠক হয়েছে, সবাই এক বাক্যে একটি কথা বলেছে যে আপনাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, দিস ইজ অ্যান এক্সাম্পল। সবাই এক বাক্যে একটি কথা বলেছে। এবং আসামের রাজ্যপাল আমাকে বলেছে যে আপনারা অনেক সূচকে, আমি এই কথা তুলিনি তার সাথে, তিনি নিজে থেকে বলেছেন যে আপনারা অনেক সূচকে, আমি যখন বলছিলাম যে আমরা সব সূচকে পাকিস্তানকে 2015 সালে অতিক্রম করেছি, 14-15 সালে, তখন তিনি বলছিলেন যে আপনারা অনেক সূচকে ভারতকেও অতিক্রম করেছে। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় $2600, যেটি $600 ছিল। অনেকে বলে দ্রব্যমূল্য বাড়ছে। পৃথিবীতে দ্রব্যমূল্য আবহমান কাল ধরে বেড়েছে। দ্রব্যমূল্য ব্রিটিশ আমলে যখন 1 টাকায় 1 আনায় কয়েক কেজি চাল পাওয়া যেত, তখন বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। তখন 1 আনায় কয়েক কেজি চাল পাওয়া যেত। 1 মণ চালের দাম 1 টাকার কম ছিল। তখনও কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে, কারণ মানুষের ক্রয় ক্ষমতা ছিল না। দেখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে ক্রয় ক্ষমতা বেড়েছে কেন। বাংলাদেশে গত 13 বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে 4.5 গুণ, আর ক্রয় ক্ষমতা নিম্ন আয়ের মানুষের বেড়েছে 3 গুণ, আর মধ্য আয়ের মানুষের কমপক্ষে দ্বিগুণ হয়েছে। 3 গুণ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। আমি ছাত্র রাজনীতি করতাম, আপনাদের অনেকেই ছাত্র রাজনীতি করতেন। সামনের সারিতে যারা বসে আছেন তাদের অনেকেই ছাত্র রাজনীতি করতেন, কেউ কেউ কমিউনিস্ট পার্টিও করতেন বা ছাত্র ইউনিয়ন করতেন। তো আমি জানি না আবু জাফর সূর্য কী করতেন। যাই হোক, বামপন্থী ঘরানার অনেকে রাজনীতি করতেন। আমি স্লোগান দিয়েছি যে শ্রমিকের মজুরি হতে হবে 3.5 কেজি চালের মূল্যের সমান। আমি স্লোগান দিয়েছি। আজকে শ্রমিকের মজুরি কমপক্ষে 12 কেজি চালের মূল্যের সমান। মোটা চাল দাম 41-42 টাকা,
500 টাকা যদি একজন ডেলি শ্রমিকের মজুরি হয়, তাহলে সে কমপক্ষে 12 কেজি চাল কিনতে পারে। চট্টগ্রাম এলাকায় একজন শ্রমিকের মজুরি হচ্ছে 800 টাকা, সে আরও বেশি কিনতে পারে। অর্থাৎ বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে ক্রয় ক্ষমতা বেড়েছে। আমি এই কথাগুলো আপনাদের কাছে সামনে বলছি এজন্য যে গণমাধ্যমে এই কথাগুলো পরিস্ফুট হতে হবে। মানুষকে যদি শুধু হতাশার গল্প শোনায়, মানুষ আশাবাদী হবে না। আশাহীন মানুষের যেমন কোনো লক্ষ্য থাকে না, এবং আশাহীন মানুষ কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না। যে মানুষের আশা নেই, স্বপ্ন নাই, সে কিন্তু কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না। যে জাতির আশা থাকবে না, যে জাতির কাছে স্বপ্ন থাকবে না, সেও কিন্তু কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। স্বপ্ন দেখাবে কে? স্বপ্ন দেখায় রাজনীতিবিদরা, আর স্বপ্ন দেখায় সাংবাদিকরা। সাংবাদিকরা মানুষকে স্বপ্ন দেখাতে পারে। যে মানুষটি স্বপ্ন দেখতে ভয় পায়, তাকেও সাংবাদিকরা স্বপ্ন দেখাতে পারে। আমি অনেক অনুসন্ধানের রিপোর্ট করি, এবং যারা এই সমস্ত অনুসন্ধানের রিপোর্ট করেন এবং সমাজের অবহেলিত উপেক্ষিত মানুষকে নিয়ে লিখেন সাংবাদিক, আমি তাদেরকে স্যালুট জানাই। কারণ এই ধরনের রিপোর্ট দরকার, এবং এই ধরনের রিপোর্ট সমাজকে পথ দেখায় এবং আরও দায়িত্বশীল হওয়ার জন্য তাগাদা দেয়। সুতরাং যারা এগুলো করেন, আমি তাদেরকে স্যালুট জানাই। আমি অনেক সময় যারা এগুলো করে তাদেরকে ঘরে ডাকি, অনেক সময় ফোন করে আমি বাহবা দিই, সেজন্য আরও করে। এবং অনেক অনুসন্ধানের রিপোর্টের জন্য সাংবাদিককে কিন্তু অনেক হুমকির সম্মুখীন হতে হয়, কিন্তু এরপরও করে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি এই জন্য এই কথাগুলো বলছি যে গণমাধ্যমে আজকে বাংলাদেশের যে অগ্রগতি উন্নতি, এটি আপনারা তুলে ধরুন। অবশ্যই অসঙ্গতি থাকলে সেটিও তুলে ধরুন, এবং আমাদের সরকার সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করে। আপনারা জানেন প্রেস কাউন্সিল থেকে পুরস্কার দেওয়া হয়। প্রেস কাউন্সিল থেকে প্রতি বছর একটি পত্রিকাকে পুরস্কার দেওয়া হয়। আপনারা দেখবেন গত কয়েক বছরের পুরস্কারের তালিকা, সেখানে দেখবেন অনেক পত্রিকা আমাদের বিরুদ্ধে প্রচুর লেখে, তারা পুরস্কার পেয়েছে। আমি যখন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, একটি পত্রিকা আমার বিরুদ্ধে, অর্থাৎ পরিবেশ মন্ত্রণালয়ের বিরুদ্ধে লিখত, এমনকি আমারও কার্টুন ছাপিয়েছিল, এবং সেই পত্রিকাকে আমি নিজে প্রস্তাব করে আমি জাতীয় পরিবেশ পুরস্কার দিয়েছি মিডিয়া ক্যাটাগরিতে। আমি নিজে প্রস্তাব করি, কারণ সমাজে সমালোচনা থাকতে হবে। সমাজে যদি সমালোচনা না থাকে, বিতর্ক না থাকে, তাহলে সমাজ তো এগোবে না। সেজন্য অবশ্যই সমালোচনা হবে। সমালোচনার পাশাপাশি দেশ যে এগিয়ে যাচ্ছে, সেই গল্পগাথাটাও মানুষের সঙ্গে তুলে ধরতে হবে। এটি আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। আপনারা পেনশনের দাবি বহুদিনের, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন চালু করার ঘোষণা দিয়েছেন। এই পেনশনের আওতায় সবাই আসবে, সাংবাদিকরা আসবে। সেখানে সাংবাদিকরা আসার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটি মিডিয়া হাউসের মালিক পক্ষের একটি দায় দায়িত্ব আছে এবং থাকবে, এবং সমাজের সব মানুষ এই পেনশন সুবিধার আওতায় আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর এমন একটি যুগান্তকারী ঘোষণা, যেটি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, সেখানে আছে, সেই ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। পত্রিকার পাতায় দেখলাম, এটি নিয়েও আমি রাজনৈতিক কথা বলতে চাই না, পত্রিকার পাতায় দেখলাম বিএনপি নেতারা সেটি নিয়েও সমালোচনা করছে। আসলে সব কিছু নিয়ে সমালোচনার যে বাতিক, সেই বাতিক থেকে বেরিয়ে আসতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, সেটিতে আপনাদের কোনো সাজেশন থাকলে বলুন। সেই পরিকল্পনা যখন প্রকাশ করা হবে, সেখানে কোনো সাজেশন থাকলে অবশ্যই বলুন, এবং ভালো সাজেশন অবশ্যই গ্রহণ করা হবে। কিন্তু এরকম একটি ভালো উদ্যোগের কেন সমালোচনা? এটি হচ্ছে সমালোচনা সব কিছু নিয়ে করার যে বাতিক, সেটি থেকে বেরিয়ে আসতে পারছে না। সব কিছুতে না বলার যে বাতিক, না বলার যে রোগ পেয়ে বসেছে, সেই রোগ থেকে তাদেরকে বের করা যাচ্ছে না। আমি আশা করব তারা এই না বলার রোগ থেকে মুক্তি পাবে।